Education. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সিটি টিভির সাপ্তাহিক আয়োজন শ্রেষ্ঠ সংলাপ। আর শ্রেষ্ঠ সংলাপে আমাদের মাঝে দুজন মহান ব্যক্তি উপস্থিত আছেন। যে দুজন অতিথিকে আপনারা এক বাক্যে এক নামে বলার সঙ্গে সঙ্গে চিনবেন। একজন আছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য সাতক্ষীরা 2। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ফাইন, থ্যাংক ইউ। জি, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। পাপিয়া আপা কেমন আছেন? আছি ভালো। আমাদের স্টুডিওতে আপনাদের দুজনকে স্বাগত জানাই। মূলত আমাদের আলোচনার মূল বিষয় সমসাময়িক রাজনীতি। আর এই সমসাময়িক রাজনীতিতে প্রথমে আমরা একটি বলতে চাই, সেটি হচ্ছে আজ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা সবাই শ্রদ্ধাভরে স্মরণ করি যে সেই ৭২তম প্রতিষ্ঠা যখন মৌলানা আব্দুল হামিদ খান ভাষণ থেকে শুরু করে আজকের বাংলাদেশ কতটুকু এগিয়েছে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের শপথ কী ছিল? ধন্যবাদ। এটা একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আজকের প্রেক্ষাপটে। আজকে একটা ঐতিহাসিক দিন এবং আস্তে আস্তে করে সংগঠনটি যখন জন্ম হয় তারপরে আস্তে আস্তে করেই জাতির জনক বঙ্গবন্ধু এই সংগঠনের সভাপতি হন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা 1971 সালে এই আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেয় এবং আমরা দেশ স্বাধীন করি। অতএব আজকে ৭২তম জন্মদিনে আওয়ামী লীগ যে উদ্দেশ্যে, কারণ একটা জিনিস নিশ্চয়ই আপনারা শুনেছেন বা জানেন এবং এই প্রজন্মকে জানা উচিত, সেটি হলো যখন 47 সালে পাকিস্তান সৃষ্টি হয় এর কিছুদিন পরে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের জন্য তৈরি হয়নি, বাঙালিদের জন্য হয়নি। এটাই মূলত আমার একটু ওয়ার্ডিংয়ে ভুল হতে পারে, যে বাঙালিদের জন্য এই পাকিস্তান সৃষ্টি হয় নাই। অতএব আমাদেরকে সেভাবে পথে এগোতে হবে এবং যেটা ওনার ইস্যু লেখা আছে। এমনিভাবে সংগ্রাম মানে সেই জন্মলগ্ন থেকে 1971 পর্যন্ত আমরা কী করেছি, আমাদের ঐতিহাসিক কর্মকাণ্ডগুলো, যেটা আমরা প্রায়শই বলি, এটা এখন একটা ইতিহাসের পাঠ হয়ে গিয়েছে। আমাদের 52 ভাষা আন্দোলন, তারপরে ৬৬ সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, এই সার্বিক বিষয় যেটি সবাই জানে, বারবার একই জিনিস না বলে আমরা ঐতিহাসিক একটা বর্ণাঢ্য 23 বছর ইতিহাস জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে ঘটেছে। তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা 1971-এ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং দেশ স্বাধীন হয়েছে। আমরা একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই কথাটি আজকে মাথা উঁচু করে দৃঢ়চিত্তে বলতে পারি। এছাড়াও এই যে আমরা বাঙালি এবং এই বাঙালিত্বের যে বড় অহংকারের জায়গাটি হচ্ছে 1952 ভাষা আন্দোলন। কিন্তু পৃথিবীর কোনো দেশে কোনো জাতি তার জীবনও দেয়নি, ভাষা আন্দোলনের জন্য লড়াই করেনি। আমরাই শুধু বাংলাদেশের বাঙালি যারা 52 ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধ কোনো কোনো দেশ করেছে, শেষে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, এই দুটি অহংকারের মুকুট কিন্তু বাঙালিদের মাথায় রয়েছে এবং সে কারণেই আমরা পদে পদে যে কথাগুলো আমাদের আসলে মনে রাখা উচিত, যে অনেক সময় অনেক কথা অনেকেই বলে না বা বলা যায় না বা বলতে পারে না, কিন্তু সেই কথাগুলো আসলে বলা উচিত। প্রজন্ম শুধু জানবে যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, এবং আমাদের আগামী প্রজন্ম, ধরেন আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা কতদিন আর বেঁচে থাকবো, আর জন্মালে মৃত্যু অনিবার্য। অতএব আমাদের কিছু কর্মকাণ্ড করা উচিত যাতে আগামী প্রজন্মর হাতে দেশটা সুরক্ষিত থাকে এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন এবং ধারণ করে, তাদের হাতে যদি দেশটি থাকে তাহলে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে খুব আনন্দিত হব, খুশি হব। এবং কারণ আমরা অতীতে কিছু কার্যক্রম দেখেছি যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তাদের গাড়িতে পতাকা চলেছে, যেটা আমরা খুব কষ্ট পেতাম। এবং যদি একজন মুক্তিযোদ্ধা সম্মানিত হয় আমরা কিন্তু খুব খুশি, সে যে দলেরই হোক। একজন মুক্তিযোদ্ধা যদি সম্মানিত হয় বা সম্মানিত জায়গায় বসে, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে, আমরা অহংকার বোধ করি এবং আনন্দ বোধ করি। এই অতএব আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক দিন এবং এই দিনে আমি ইতিমধ্যে অলরেডি আমি পত্রিকার মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আমি আমার এলাকাবাসী এবং গোটা জাতির উদ্দেশ্যে আমি একটা দিয়েছি, আমি আমার বক্তব্য দিয়েছি।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে। আমি আশা করি যে কারণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল সেটি যাতে সার্থক হয়, সফল হয়, এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এবং বিজ্ঞ নেতৃত্বের কারণে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যেটা উনি করে যেতে পারেননি, সে স্বপ্ন সার্থক হবে ইনশাল্লাহ, এবং ধীরে ধীরে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আমি যদি একটু মাঝখান থেকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি জাতির সূর্য সন্তান, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, সেই সময় যে প্রত্যাশা বা আশা নিয়ে যুদ্ধ করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, এবং সেই প্রত্যাশার কতটুকু বাস্তবায়ন আপনি করতে পেরেছেন বা আপনার কতটুকু পেয়েছেন? ব্যক্তিগতভাবে তো আমি যদি বলি, যেমন আমি এখন মহান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য, আমি আমার কিছুটা হয়তো আপনি জানেন, তারপরে আমি একটু বলি। আমরা মুক্তিযুদ্ধের পরে আমি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমি প্রথম ছাত্রলীগের, কেন্দ্রীয় ছাত্রলীগের আমি সদস্য ছিলাম, সমাজসেবা সম্পাদক ছিলাম। এরপর রাজনীতি থেকে বৈবাহিক কারণ হোক, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সেভাবে রাজনীতি করতে ব্যর্থ হয়েছিলাম, করতে পারি না। তারপরে দলের সাথে এবং দলের স্বার্থে সবসময় কাজ করেছে। দল থেকে কোনো সময় বেরিয়ে অন্য কোনো দলে যাওয়ার মানসিকতা ছিল না, করিও না। আর সেই আদর্শের প্রতি আমাদের, মানে আমার ব্যক্তিগত কোনো মোহ ছিল না। এনিওয়ে, স্বপ্নটি যেটা ছিল যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ এবং একটা উন্নত বাংলাদেশ হবে, সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ হবে, যে বাংলাদেশে প্রত্যেকটি বাঙালি খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারবে মাথা উঁচু করে। আমরা সেটার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, কারণ আসলে বাংলাদেশ যেহেতু ক্ষমতার বাইরে দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল, এবং ক্ষমতায় যারা ছিলেন, আলোচনা সমালোচনা সেদিকে আমি যেতে চাই না আজকের এই দিনে, সেটা অন্য বিষয়। তবে সুরক্ষিত ছিল না দেশ। বঙ্গবন্ধুকে হত্যার পরে স্বাধীনতা বিরোধীদের খপ্পরে ছিল দেশ, এবং তারাই দলের দায়িত্বে থাকার কারণে আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে করে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। তারপরেও যে ভুল ভ্রান্তি বা সব কাজই যে সঠিক হচ্ছে, এটাও আমি কোনো সময় নিজেও বলি না বা স্বীকার করি না। ভুল ভ্রান্তি থাকতেই পারে, বাট ভুল ভ্রান্তির পরেও দেশ আমার মনে হয় সঠিক নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা আমাদের আজকের অতিথি পাপি আপার কাছে একটু জানতে চাই, এই যে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী, আপনাদের প্রাপ্তি কি বা কতটুকু পেয়েছেন, বা তাদের কাছে কি প্রত্যাশা আপনাদের? আওয়ামী লীগ নিজের কাছে নিজের প্রত্যাশাটা তৈরি করতে হবে অতীতের ঐতিহাসিক আলোচনার ভিত্তিতে। যেমন রবি ভাই শুরু করলেন যে ৫২ ভাষা আন্দোলন থেকে, ৭১ মুক্তিযুদ্ধ থেকে, সব কিছুতে আওয়ামী লীগের একটা ভূমিকা আছে। তাহলে আওয়ামী লীগের দেশের জন্য, দেশের মানুষের জন্য বিগত দিনে যে এই ভূমিকাগুলো, ডিসেম্বর ২০১৮ পর্যন্ত এই যে ইতিহাসগুলা অতীতের আওয়ামী লীগের সাথে, এই ইতিহাসগুলো কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এবং অতীতের ইতিহাসের সাথে যে বর্তমান ইতিহাস, এই ইতিহাসগুলো কি গৌরব, অহংকার, নিন্দিত হচ্ছে না নন্দিত হচ্ছে, এই জিনিসগুলো এই ৭২ বছরের আওয়ামী লীগকেই পর্যালোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে এটা গণমুখী কতটুকু, গণতন্ত্রমুখী কতটুকু, স্বার্থপরতা বাদ দিয়ে সার্বজনীন কতটুকু, সার্বিক রাষ্ট্রের জন্য কতটুকু মঙ্গলকর, আর কোথায় কোথায় খামতি হয়েছে, প্রকৃত ইতিহাসের সাথে সামঞ্জস্য করে এই ১৫-১৮ বছরের তাদের যে এই ২ বছরের ক্ষমতায়ন ধরেন ২০০৮ থেকে ১৪, ৫ই জানুয়ারি ১৪ থেকে ৩০শে ডিসেম্বর, এবং ৩০শে ডিসেম্বর থেকে এই হচ্ছে ২১ সালের এই জুন মাস, এই বিশ্লেষণ করলে তাদের, আমার মনে হয় যে অতীতের আলোচনায় তারা বর্তমান যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, বর্তমান যেভাবে দেশ চালাচ্ছে, বর্তমান যে ধরনের আচার আচরণ অসহিষ্ণু, এই 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 অ্যাটিটিউডটা তারা নিজেরাই বুঝতে পারবে যে এই অ্যাটিটিউডের কারণে যে আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধের দাবিদার, তাদের বক্তৃতায় ফুলঝুরি চলছে, যে আওয়ামী লীগ ৫২ সালের ভাষা আন্দোলনের দাবিদার, তাহলে আজকে গণতন্ত্র বিমুখতার পথে যে শুধু ক্ষমতায়ন ক্ষমতায়ন আর ক্ষমতায়ন, যে কোনো পদ্ধতিতে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতা ধরে রাখতে হবে, ক্ষমতায় টিকতে হবে, এই ক্ষমতাটা, এই ক্ষমতায়নটা সবাইকে মানতে বাধ্য করা হবে। এই যে প্রবণতা, এই প্রবণতাগুলো নিজেরা নিজের অন্তরকে পরিষ্কার করে একবারে ধুয়ে মুছে পরিষ্কার দিলে, পরিষ্কার মনে প্রসারিত দৃষ্টি নিয়ে নিজেরা বিশ্লেষণ করলে নিজেদের গাফিলতি কোথায়, নিজেরা সেই ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ জায়গা থেকে কতটা কর্দমাক্ত পিচ্ছিল পথে পিছলা খেয়ে খাদে পড়ে গেছে, গণতন্ত্র আজকে কোথায়
কর্দমাক্ত অবস্থায় খাদের কিনারে হাবুডুবু খাচ্ছে মানুষের ভোটের অধিকার। আজকে এসপি সাহেব, ডিসি সাহেব আর কিছু কর্মকর্তা, সরকারি কর্মকর্তা কর্মচারী বলবো আমি, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের কর্মীকে আমি বলছি না, এই প্রশাসনের ছত্রছায় এই যে ক্ষমতায়ন, কাটিং, ভোটিং, কাউন্টিং, ঘোষণা, এই যে একটা বিশাল অগণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা যাচ্ছে, এই বিষয়গুলো তাদের আমাদের সামনে আলোচনা করতে গেলে তাদের লজ্জা পাওয়ার দরকার নাই, কিন্তু নিজেরা ঘরোয়াভাবে আলোচনা করে এটা তাদের একটা শুদ্ধ, নিজেদের মনের শুদ্ধ, তারপরে এই যে জোর করে ক্ষমতা দখলের এই প্রক্রিয়ার থেকে একটা শুদ্ধতার দিকে তাদের এগোয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং আমি মনে করি আওয়ামী লীগ সত্যিকার অর্থে বাংলাদেশ সব অতীতে ভালো কিছুর সাথে যদি নিজেকে উপস্থাপন করতে চায়, প্রত্যেকটা ভালোর কিছুর পিছনে নিজেকে অংশীদারিত্ব করতে চায়, তাহলে বাংলাদেশের এই গণতন্ত্র বিমুখ, নির্বাচনহীনতা, এই গণতান্ত্রিক লেবাসে রাজনৈতিক সাংগঠনিক ক্যাপাসিটি থাকার পরও যেভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ধরে আছে, গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে পত্রপত্রিকার সাংবাদিক সকল শ্রেণী আজকে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, এই বিষয়গুলো তারা নিজেরাই উপলব্ধি করে নিজেদের ওই জায়গা ছেড়ে সত্যিকার অর্থে সার্বজনীন শাসন দরকার, সত্যিকার অর্থে গণতন্ত্র দরকার, সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দরকার। এবং আমি হারলাম, আমাদের সবার সেই মানসিকতা থাকা উচিত, নির্বাচনে আমি হেরে গেলেও, যেমন মমতা ব্যানার্জি হারছে, তারপরে সে তো ক্ষমতাসীন যারা তাদেরকে সে অভিনন্দন জানাইছে এবং নির্বাচনের সুষ্ঠুতা, নিরপেক্ষতা, প্রক্রিয়া নিয়ে কোনো প্রসঙ্গ কিন্তু সে তোলেনি। তো সেই নির্বাচনটাই তো আমাদের দরকার, সেই নির্বাচনটাই আমাদের দরকার। সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি হতে হতে সার্বজনীন কারচুপি এই যে পর্যায়ে গেছে, এইখান থেকে আত্ম উপলব্ধির মাধ্যমে সত্যিকার জায়গায় এসে তাদের পরিবর্তন, ব্যাপকভাবে মানসিক পরিবর্তনের দরকার প্রথমত। দ্বিতীয়ত ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী, অবশ্যই আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা থাকবে, ধন্যবাদ থাকবে, সঠিক পথে আসুক এই প্রত্যাশাটাও থাকবে। তারপরে উনি যেটা বললেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর পর থেকে বাংলাদেশে ধর্ম কেন্দ্রিক রাজনীতি এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এখানে আসছে, ক্ষমতায় দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের যেভাবে থাকার কথা সেটা নাই, ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র না, এটা না, ওটা না, সেটা না। এখানে আমার দুটো কথা, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র এবং এখানে সকল শ্রেণীর, সকল বর্ণের, সকল ধর্মের মানুষের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা বিরাজ করে, এইটা পৃথিবীর কোনো দেশে কিন্তু এটা নাই। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, আজকে বিজেপি সরকারকে মৌলবাদী সংগঠনই তো আমরা বলবো, ধর্মনিরপেক্ষতা ধ ওখানে নাই, নিরপেক্ষতা দন্তের ন ওখানে নাই, বাস্তবতা যেটা। এবং মোদি তো একটা মুসলমান নিধন রাষ্ট্র, সে এর আগে যখন মুখ্যমন্ত্রী ছিল সেখানেও দেখা গেছে ওই মুসলমান পিটানো, বাংলাদেশে সে আসছে সফরে, তাও দেখা গেছে ৩২টা মুসলমানের লাশ, আলেম ওলেমার বুকের উপর দিয়ে রোজা রমজানের দিন কার ২ বিয়ে, কার ৩ বিয়ে, কার পরকীয়া প্রেম, কার নাই, সমস্ত কিছু মিলায় মিশায় একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ধর্মের অনুরাগী মানুষদের একটা মানে জগা খিচুড়ি পাকায় একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের কেউ যদি বলে রাজাকার, এটা কি মানান হবে? মানান হবে না। সর্বজন স্বীকৃত কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। জিয়াউর রহমানকে কেউ যদি রাজাকার বলে আর রাজাকারের দোসর বলে, এইটা বলাটাও কিন্তু যথার্থ হবে না। রাজনৈতিক মতপার্থক্য আওয়ামী লীগ বিএনপিতে থাকতে পারে, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব ইনাদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষ নয়, এইরকম বক্তব্য বাংলাদেশের স্বাধীন পতাকা, সার্বভৌমত্ব, ৫৫,৫৯৮ বর্গমাইলের ভূখণ্ড, সবুজের বুকে লাল পতাকা, ৩০ লক্ষ শহীদদের রক্ত, মা বোনের ইজ্জতের বিনিময়ে এই মন গড়া কথাটা কেউ যদি পাল্টাপাল্টি করে, এটা যথার্থ হবে না। সে প্রসঙ্গে আমি যুক্ত করেছিলাম যে রবি ভাইকে বলেছিলাম যে আপনারা যখন যুদ্ধে গিয়েছিলেন স্বাধীনতার মোটো নিয়ে, সেই মোটোটার কতটুকু বাস্তবায়ন আপনারা দেখতে পেরেছেন, যেখানে বলেছেন আমাদের আজকের সাংসদ যে প্রজন্মকে সুরক্ষার জন্য তারা একটি সুন্দর বাংলাদেশকে দিয়ে যেতে চায়। এমনই প্রজন্মের সুরক্ষা ওনারা চাচ্ছেন। ইলিয়াসের মতো নেতা গুম হচ্ছেন, চৌধুরী আলমের মতো লোকের খবর নাই, জনির মতো গর্ভবতী স্ত্রীকে রেখে আজও নাই, কালো নাই, পরশুও নাই, গুলিবিদ্ধ অবস্থায় লাশ যেখানে সেখানে মানুষ পড়ে থাকছে।
বড় বড় সিনিয়র আইনজীবীরা হাইকোর্টের সামনায় ওই ডিবি আর গোয়েন্দা সংস্থারা মোটরসাইকেল পুরানোর মামলায় দিচ্ছে, মোটরসাইকেলের মালিককে আর বাদীকে আজ পর্যন্ত উপস্থাপিত হয় নাই। সমস্ত বাংলাদেশ একটা মামলার জটিলতায়, একটা মৃত কবরে যাওয়া মানুষের নামেও মামলা, বিদেশে আছে তার নামে মামলা, একটা 9 বছরের শিশুকে নিয়েও আমরা দেখেছি ডেইলি স্টার প্রথম আলোতে যে আগাম জামিন হতে বাবা তাকে কোলে নিয়ে হাইকোর্টের বারান্দায় ছুটাছুটি করছে। তো এইটা তো সার্বজনীন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি না, এটা তো সার্বজনীন বাংলাদেশের সুশাসনের কোনো লক্ষণও কিন্তু এখানে নাই। লক্ষণ নাই, আপনি থাকবেন। আমরা একটু এই বিষয়ে জানতে চাই রবি ভাইয়ের কাছে। রবি ভাই, যেটা পাপি আপা বলছিলেন যে আওয়ামী লীগের ইতিহাস ধরে তাদের সামনের দিকে এগোনোর কতটুকু কার্যক্রম করতে পেরেছে, সেটা উনি প্রশ্ন করেছিলেন। এরপরে প্রশ্ন করেছেন যে তারা যে আমরা অসহিষ্ণু আচরণ যে করছে আওয়ামী লীগ, কেন এমন জায়গাটি গণতন্ত্রকে আজকে কার্যমুক্ত করেছেন, যেখানে আমরা মনে করি যে উনি বলছেন যে গণতন্ত্র আজকে মূর্ছা যাচ্ছে, গণতন্ত্রের সঠিক পথ নেই। আপনি কি বলবেন? আসলে কথা, টু বি ভেরি অনেস্ট, আমি এখানে আলোচনা করার জন্য এসেছি, বক্তব্য দিচ্ছি, কিন্তু যেটা সঠিক এবং যেটা ঘটেছে সেগুলোই বেটার বলা। কারণ আসলে আমরা এই যে জিনিসটা আজকে বাংলাদেশে যে জিনিসগুলো হচ্ছে বা যেগুলো হয়েছে এগুলা কিভাবে আসলো, কেন হলো, রাজনীতির মধ্যে আজকে যে অসহিষ্ণুতা বা ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আলোচনা উনি করলেন বা আপনি আমাকে প্রশ্ন করেছেন, একটা জিনিস বুঝতে হবে যে বঙ্গবন্ধুকে হত্যা করলো কারা। 1975 জাতির জনককে হত্যা করে দেশটাকে যে 50 বছর বা 100 বছর পিছিয়ে দিল, যে চিন্তা চেতনায় দেশটা এগিয়ে যাচ্ছিল, কারা করলো, কারা ক্ষমতায় অধিষ্ঠিত হলো। তারা ক্ষমতায় আসার পরে আপনি নিজে বলেন অনেকগুলো ঘটনা, 4 জেলে হত্যা শুনেছেন আপনাদের এই বয়সে? আমরা একটাই জেল হত্যা হয়েছে, সেটা হলো জাতীয় 4 নেতা। জাতীয় 4 নেতা কারা? তারা যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তাই তো? জি। আমি কিন্তু কোনো বানোয়াট কথা বলছি না, আমি যেটা বলবো উনি যেগুলো বলেছেন ওনার প্রতি সম্মান রেখেই বলবো। আর আমি এমনিতেই মহিলাদেরকে অন্যভাবে আমি একটু মূল্যায়ন করি, তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, তাদের সাথে সেভাবে কথা বলি, সে আমার ছোটো হোক আর বড় হোক, এটা আমার একটা পুরনো অভ্যাস ছোটোবেলার থেকেই। তো সেই জন্যে আমি কোনো অশ্লীল বা কোনো অবান্তর কথাবার্তা আমি বলতে চাচ্ছি না, বা বলবো না, বলতে চাচ্ছি না, আমি বলবো না, বলি না। আমি জাস্টিফাইড কথা বলার চেষ্টা করি। যেমন ইংল্যান্ডে যদি কোনো ইন্টারভিউতে আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কিন্তু আমার জন্য খুব কঠিন হবে, বিকজ আই ডোন্ট লিভ ইন ইংল্যান্ড and the way they will question me, I cannot answer all the question because I'm member of parliament and that too from Bangladesh. এটাও বুঝতে হবে। আমি বলেছিলাম ইংল্যান্ডে, সেই জন্য আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেগুলো একটু ধীরে সুস্থে শোনেন। তা বঙ্গবন্ধুকে মারা হলো 75-এ নির্মমভাবে, তারপরে জাতীয় 4 নেতাকে জেল হত্যা কিন্তু পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যেটা হয়েছে এটা একটা নির্মম একটা হত্যাকাণ্ড, যে জেলে মানুষের আশ্রয়স্থল, নিরাপদ স্থল, সেখানে আর্মি, তখন দায়িত্ব ছিলেন জিয়া রহমান সাহেব, উনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, খন্দকার মোশতাক ওয়াজ দি প্রেসিডেন্ট। আর্মিরা ঢুকে, আর্মি অফিসার যা ঢুকে যে বিচারটা হয়েছে, এগুলো বিচার হয়ে গেছে, সেখানে যে মারল কাদের, যাদের একটা বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, বর্ণাঢ্য মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস। তাহলে একটি ঘটনা ঘটলো। এবার আসেন, পাপি আপা বলেছেন যে গুম, হত্যা, এগুলা 75-এর পরে এবং 96-এর পরে আমাদের নেতা কর্মী, আমি কিন্তু আবার ওই একটা জিনিসে বিশ্বাস করি না, সেটি হলো যে একটা দল হত্যা করলো বলে আর একটা দলকে হত্যা করতে, এটা আমি বিশ্বাস করি। রিভেঞ্জ নেওয়ার রাজনীতি আমি বিশ্বাস করি না। প্রচুর আমাদের বর্ণাঢ্য মানুষদেরকে মারা হয়েছে, আহসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে ওই আব্দুল সামাদ, না আমাদের ইয়ে ছিলেন কি ওনার কিবরিয়া সাহেব, না সিলেটে যে কিবরিয়া সাহেব, এরকম অনেক, সেগুলো তো আমি যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এগুলো অতীতে হয়েছে। বাট অতীতে হয়েছে বলে যে আমাকে আবার এখন করতে হবে সেটাতে আমি বিশ্বাস করি না। বাট এরপরে দেখেন একটা সরকার বিদ্যমান, ব্রড ডে লাইটে 21 আগস্ট গ্রেনেড হামলা হলো, তাও কি যে যেমন বঙ্গবন্ধুকে 75-এ মেরে তার গোটা পরিবারকে হত্যা করা হলো, জাতীয় 4 নেতাকে হত্যা করে টোটাল আওয়ামী লীগকে একদম শেষ করে দেওয়ার একটা যে মানে ব্যাপক ষড়যন্ত্র ছিল, সেটার বহিঃপ্রকাশ ঘটলো। আবারও নেত্রী যখন বিরোধী দলের নেত্রী, তখন উনি
কোথাও জায়গা পাচ্ছিল না, এটা অনেক অত কথা আমি না বলে শুধু শর্টকাটে বলে উনি একটা ট্রাকের উপরে দাঁড়িয়ে মঞ্চ পল্টনে। বানিয়ে ওখানে উনি মিটিং করছেন। সেই ব্রড ডে লাইটে ওয়ান আফটার ওয়ান গ্রেনেড হামলা হলো, এবং সেই গ্রেনেড হামলা জানেন যে আমাদের কতজন মারা গেছে, 24 কি 26 সংখ্যাটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আইবুর রহমান সহ মারা গেল। আচ্ছা, নেত্রী ইনজিউর্ড হলেন, এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, হানিফ সাহেব থেকে যে কারণে হানিফ সাহেব পরবর্তীতে মারা গেলেন ওই স্পিডের কারণেই, উনি সহ অনেকেই সেদিন আহত হলেন। তাহলে এটা কার আমলে? বিএনপি তখন ক্ষমতায়, এবং আমাদের খালেদা জিয়া উনি তখন দেশের প্রধানমন্ত্রী। এটা নিয়ে পার্লামেন্টে অনেক তর্ক বিতর্ক, যেটা তখন পাপিয়া আপা ছিলেন পার্লামেন্টে, উনি নিজেও জানেন। অর্থাৎ এগুলো আর আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে কি ঘটেছে আর কি ঘটছে, আমরা তো ওই স্বাধীনতা বিরোধিতা রাজনীতি করা ব্যান্ড ছিল, আমরা তো করতে দেই নাই। যে আমাদের উত্থান হলো কখন? যখন বঙ্গবন্ধুকে মারা হলো তারপরেই। এবং উত্থানের কারণে আমার এলাকার কথাটা বলি, আমার এলাকায় উগ্র মৌলবাদের একটা আখড়া, ওরা 13 সালে এত তাণ্ডব চালালো যে ওরা আমাদের 16 জন নিরীহ মানুষকে মেরে ফেললো, রাস্তার গাছ কাটলো, রাস্তা কাটলো, সমস্ত গাছ টাছ কেটে পুরো সাতক্ষীরাকে বিচ্ছিন্ন করে রাখলো। এবং তারা অনেকেই পালাতো, স্কুলে আগুন দেওয়া হলো, অনেক কিছু সেগুলা তো জানেন আপনারা সবাই, যে এগুলো একটা জঘন্যতম কাজ করালো, মনে হচ্ছে সাতক্ষীরার জন্য একটা ভারতের কোনো একটা অংশ হবে। সো দিস ইজ হাউ দে হ্যাভ ডান ইট। এখন এইসব লোকরা যদি রাজনীতিতে আসে এবং এদেরকে যদি প্রতিহত করতে, তাহলে কিন্তু আপনার একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। আপনি কিন্তু উইদাউট দ্য ট্রিক্স ইউ ক্যানট স্টপ দোজ গাইজ মানে নট টু ইনভলভ ইন পলিটিক্স, এটা কিন্তু করা খুব মুশকিল হবে। অথবা তারা রাজনীতি করতে আসুক, এটা মানে আমি তো ব্যক্তিগত মোটেই চাই না যে যারা রাজাকার, আলবদর, আল শামস একেবারে বোনাফাইড এবং নন টু এভরিবডি, যারা জানে যে এইগুলো হচ্ছে জাল্লাদ, এরা মানুষ। আমাদের সাতক্ষীরা কি ছিল? আলিপুরের স্লটার হাউস ছিল, ঝাড়ডাঙ্গাতে স্লটার হাউস ছিল, কারা? তারাই কিন্তু ওইসব জায়গার এমপি হয়েছে, এবং এখন জেলখানা, এখন মানবতা বিরোধী ট্রায়াল চলছে। তাহলে ওইসব লোকরা এমপি হোক, আর মানুষ অন্য মানুষের বসে হতে হতে পারে না। সেখানে যদি গণতন্ত্র, সেই সব ক্ষেত্রে যদি গণতন্ত্র বহির্ভূত কিছু হয়, সেটাতে আমি ব্যক্তিগতভাবে মানি। এটা আমি সব জায়গায় বলি, আমি এটা আমার পার্সোনাল অপিনিয়ন হতো, এটা আমার দলের কথা। পলিটিক্সের জন্য কিছু কৌশল অবলম্বন করা জরুরি হবে, না হলে তো ইউ ক্যানট মানে রুল দি কান্ট্রি প্রপারলি, নর ইউ ক্যানট অ্যাভয়েড দোজ গাইজ। তারা তো সবসময় বাংলাদেশের, যারা বাংলাদেশের মাটিকে বিশ্বাস করে না, পতাকাকে বিশ্বাস করে না, জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করে না, তাদের তো কোনো মতে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এটা হলো আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি কিন্তু আবার রিপিট করছি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। পাইপের সামনেই বলছি, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, এটা আমি কোনো রকম আমার দলের কথা, এটা বক্তব্য না। আর দলের আমি কোনো মানে মোটেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না। আমরা এই জায়গায় শোনেন, আপনাকে একমত হতে হবে আমার সাথে, কেন জানেন? না, এটা আমি বলছি আপনার স্বার্থে, দেশের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে আমাদেরকে একটা বিশেষ জায়গায় ইউনাইটেড হতে হবে। যা আমরা যেন আমরা আসেন, আমরা একসাথে রাজনীতি করি। আপনারা কেন খামাখাই স্বাধীনতার বিরোধীদের সাথে রাজনীতি করছেন বা করেন? আপনারা আসেন, আমরা একসাথে মিলে রাজনীতি করে দেশকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাই। আমরা বেশিদিন থাকতে পারবো না, আমাদের বয়স হয়ে গেছে 69, আর কদিন বাঁচবো জানি না, কারণ জন্মলে তো মৃত্যু অনিবার্য। অর্থাৎ আমাদের সময় কদিন আছে জানেন, আল্লাহ পাকি জানেন, আমরা একসময় চলে যাবো। বাট আমরা যেটা চাই, ডাইনামিক, যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক মানুষ। আপনারা দেশকে ভালোবাসেন, আপনি বোঝেন, আপনি একজন লয়ার শুধু না, আপনি একজন ভালো বক্তা, আপনি খুব ভালো নেত্রী ছিলেন, আপনার হাজব্যান্ড একজন ভালো বক্তা, ভালো নেতা, ভালো কথাবার্তা, এটা মিলে দেশকে একটা আলাদাভাবে একটা ইয়ে করেন না, এটা অন্যরকম একটা বলিষ্ঠ দল তৈরি করেন, যেটা স্বাধীনতার পক্ষের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, বলে আমরা একসাথে মিলে কাজ করি। জি, ধন্যবাদ। আমরা একটু পাপি আপার কাছে একটু যেতে চাই। পাপি আপা বলছিলেন যে ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার পর আসলে কারা ক্ষমতায় ছিল, কিভাবে রাজনীতি পরিচালনা করেছেন। এরপরে উনি বলেছেন যে ২১শে আগস্ট গ্রেনেড হামলার কথা, যেটা আসলে জাতির সবাই দেখেছে, যে সেই ট্রাকের পরে সেই হামলা, এবং আমরা যে ২৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মারা গিয়েছে, এবং আসলে সেখানে হানিফ ভাইয়ের কথা বলা হয়েছে যে মাথায় স্প্রিন্টার থাকার কারণে তিনি মারা গেছেন। এরপরে বলেছেন যে ইয়েস নো ভোটের কথা বলেছে, যে জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। আপনি দলের প্রতিনিধিত্ব করেন, এবং আপনাকে সে অনেক অংশে আহ্বানও জানিয়েছেন যে একসঙ্গে রাজনীতি করার জন্য। আসলে একসঙ্গে সহমর্মিতা রাজনীতি কতটুকু আছে? এখানে ব্যাপারটা হচ্ছে যে
ভাই প্রথমে যেটা বলে ফেললেন যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যাকারীর পরে কারা রাষ্ট্র শাসন করেছে, এটা সবাই জানে যে মালেক উকিল, খন্দকার, মোস্তাক সাহেবরাই রাষ্ট্র শাসন করছে। এবং প্রকাশ্য দিবালোকে মালেক উকিল সাহেবরা হিথ্রো বিমানবন্দরে যে সমস্ত উদ্ধতপূর্ণ বক্তব্য বিবৃতি দিয়েছে, এগুলা তো ঐতিহাসিকভাবেই সবারই জানা আছে। এখন খন্দকার মোস্তাক সাহেব কে? সেই খন্দকার মোস্তাক সাহেব যে 72-73-এর নির্বাচনে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব ওই সিটে জিতার পর হেলিকপ্টারে করে ব্যালট বাক্স নিয়ে এসে খন্দকার মোস্তাককে ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হলো। এই তো সেই খন্দকার মোস্তাক। স্বাধীনতা বিরোধী তাহলে খন্দকার মোস্তাক আওয়ামী লীগ করেছে, তখন স্বাধীনতা সপক্ষে ছিল। আবার আওয়ামী লীগ থেকে বেরোয় এসে নিমখারামের মতো হত্যাকারী সপরিবারে হত্যা করার মতো নিকৃষ্ট, নির্মম, নিষ্ঠুর আচরণ করেছে, তখন সে স্বাধীনতা বিরোধী হলো। তাহলে এইখানে জিয়াউর রহমান সাহেবের আগমন এবং কোথায় আসতেছে প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে খন্দকার মোস্তাক সাহেব যে ঘটনাগুলো ঘটালো, রাষ্ট্রীয় ক্ষমতা আসলো, এবং তখন দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক পার্লামেন্ট সদস্যরা তাদের ওখান থেকে পদত্যাগ করে এসে খন্দকার মোস্তাক সাহেবের মন্ত্রিসভায় রীতিমতো শপথ গ্রহণ করে তাকে অনুমোদনটা পর্যন্ত দিয়েছে। এটা ঐতিহাসিক সত্য। ভাই যেহেতু মুক্তিযোদ্ধা করছেন, ঐতিহাসিক সত্য নিয়ে কথা বলতে পারছেন, ঐতিহাসিক সত্যটা বলতে হবে। তারপরে জেলখানা হত্যা, যে কোনো হত্যা খারাপ, সপরিবারে নিহত এটাও খারাপ। 21শে আগস্ট যেমন খারাপ, 15ই আগস্ট তেমন খারাপ, 30শে মেও ঠিক তেমন খারাপ, সিরাজ শিকদারের হত্যাও ঠিক তেমন খারাপ, পাবনার দ্বীপচরে 7 জনকে নিয়ে যে জেলখানা থেকে বের করে হত্যা করাটাও ঠিক তেমন খারাপ। ডেপুটি স্পিকার শাহেদ আলীর জীবনে যা ঘটনা ঘটেছে সেটাও কিন্তু প্রচণ্ডভাবে খারাপ। এখন আপনি আমার খারাপটা বলবেন আর আপনার খারাপের বিশ্লেষণ আপনি করবেন না। আপনি আমার চেয়েও জঘন্যতম অপরাধ করে আমাকে অপরাধীর দণ্ড দিবেন, অপরাধী অপরাধী বারবার বলবেন। তা আপনি কি অপরাধী না? আপনার এই 71-এর 72-এর শাসনামল থেকে শুরু করে অদ্যাবধি ইতিহাসকে যদি পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা যায় তাহলে সবই আসবে। সিরাজ শিকদার এখন কোথায়, পার্লামেন্টে দাঁড়িয়ে যে বক্তৃতা, এইটার কথা আসবে। ডেপুটি স্পিকার শাহেদ আলী কী ঘটনার সম্মুখীন হলো, এইটাও আসবে। এগুলো তো ঐতিহাসিক সত্য, এখানে কোনো মিথ্যা নাই। ভাইয়ের সাথে উনি যেমন স্বাধীনতা বিরোধী শক্তিকে অপছন্দ করেন, আমিও ঠিক তেমনিভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে আমি অপছন্দ করি। এখন স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসন কে করলো? জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর এরশাদ সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন। উনি ফ্রিডম পার্টিকে রাজনীতি করার নিবন্ধন দিলেন, অনুমোদন দিলেন, ফারুক রশিদ সাহেবকে মঞ্চে নামালেন, পুলিশ প্রোটেকশন দিয়ে বাংলাদেশে বক্তৃতা রাখায় বেড়াইছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে। এইটাও কিন্তু সর্বজন স্বীকৃত 9 বছর। আপনি বিএনপিকে পছন্দ করছেন না কেন? না 91 সালে 2001 সালে জামাত ইসলামকে নিয়ে জোট করেছে, নিজামী সাহেবকে পতাকা দিয়েছে, আপনি অপছন্দ করছেন। কিন্তু 86 নির্বাচনে জামাতকে প্রথম পার্লামেন্টে কে নিয়ে গেল? এইটা চিন্তা করতে হবে। এরশাদ সাহেবের সাথে আপনার দল গেছে, আর কে গেছে? ওই জামাত ইসলামী কিন্তু গেছে। ওই প্রসঙ্গটা আবার আপনি অ্যাভয়েড করছেন। প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য দিতে গেলে এইখানে নিজের দোষ স্বীকার করতে হবে, অন্যের দোষ স্বীকার করতে হবে, করেই কিন্তু ঐক্যমত পৌঁছাতে হবে। কিন্তু আপনারা তা না। আপনারা চান বাংলাদেশের 15 কোটি মানুষ আপনাকে জি হুজুর হ্যাঁ হুজুর করুক, আপনাদের ভালো মন্দ যাই হচুক মেনে নোক। আপনি বললেন যে জিয়াউর রহমান সাহেব ইয়েস ভোট আর নো ভোট করেছে। আরে এখন তো শুধু ইয়েস ভোট আর ভেরি গুড ভোট, নো ভোট তো নাই। জিয়াউর রহমান সাহেব তো একটা প্রভিশন ছিল যে হ্যাঁ না, ভেরি গুড কিন্তু ছিল না। পুলিশ ভোট কাটছে করে হ্যাঁ করছে। এখন আর রাষ্ট্রপ্রধান ওনাদের দল থেকে ভেরি গুড দিচ্ছে, ধন্যবাদ প্রশাসনকে। একটা আওয়ামী লীগের দ্বারা কি আওয়ামী লীগ নির্যাতিত হচ্ছে না? আওয়ামী লীগের কর্মীর দ্বারা আওয়ামী লীগ কর্মীকে অপহৃত হচ্ছে না? আওয়ামী লীগের কর্মীর দ্বারা আওয়ামী লীগ কর্মী আপনাদের এই 8 সাল থেকে অদ্যাবধি নিহত কি হচ্ছে না? শহীদ কি হচ্ছে না? খুন খারাপি কি হচ্ছে না? যত্রতত্র আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে লাশ কি আপনারা পাননি? সব কিন্তু পেয়েছেন। তাহলে 71-72তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে নিজেদের দলে নিজেরা শুদ্ধি অভিযান চালান, নিজেদের অন্তরকে স্টেশনের কালো ঝামা ইট দিয়ে আগে ঘুঁচে 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 পরিষ্কার করেন, করে পদ্মা নদীতে যে গোসল করেন, করে ইমান আমান জোবান সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে নিজেদের দোষ ত্রুটি মুক্ত হতে হবে, হয়ে তারপরে এসে আমাদেরকে সবক দিতে হবে। আপনি 91 নির্বাচনের পর আমরা 2001 সালে জোট করলাম। কিসের জোট? নির্বাচনী জোট। 91 সালে আপনারা কি করলেন? এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনারা জামাতের সাথে এক মঞ্চ তৈরি করলেন। আমার চাঁপাইনবাবগঞ্জে জামাত ফার্স্ট শক্তি ছিল, তখন সেকেন্ড সংগঠন ছিল বিএনপি, থার্ড ছিল আওয়ামী লীগ। আমরা ওখানে যাওয়ার পর থেকে বিএনপি হচ্ছে ফার্স্ট,
জামাত সেকেন্ড, আওয়ামী লীগ থার্ড পজিশন। ওইখানে জামাত আওয়ামী লীগ তো কোনো সংগঠন নাই, ওই জামাত মিলে কি অত্যাচার। ষষ্ঠ সংসদ নির্বাচনে আমার বাড়িতে বোমা হামলা, আমার 3 মাসের বড় মেয়ে, আমাকে তার অসুস্থ হয়ে গেছে বোমা হামলা বাসায় করতে করতে, আমি যে হোমিওপ্যাথি ওষুধটা আনতে যাবো, অ্যালোপ্যাথি ডাক্তার যাবো, আমাকে ঘর থেকে বেরোতে পর্যন্ত দেয়নি। জানেন, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি রাতের বেলা, তশিকুল নায়ক ছেলে আছে কমিশনার, রাত 2টার সময় তার ট্রাক, সে কি উঁচা ট্রাক, মই দিয়ে উঠতে পারি না, ওই 3 মাসের বেবি নিয়ে ওই ট্রাকে উঠে 71-72 আমার মনে নাই কিভাবে পালাইছে বাপ মা, সেটা আমি জানি না। কিন্তু আমি কিভাবে এই আপনাদের আন্দোলনের নাম করে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের যে নাজেহালটা আমি হলাম, আমার 3 মাসের শিশু নিয়ে ট্রাকের মই দিয়ে উঠে আমাকে নবাবগঞ্জ থেকে এসে রাজশাহীতে এসে পরের দিন হোটেলে থেকে পরের দিন হচ্ছে আমাকে বিমানে করে আমাকে ঢাকায় আসতে হয়েছে যান বাঁচানোর জন্য। আমার ফ্যামিলি এই ছোট বাচ্চা মেয়ে শুনছে, দেখছে, এবং রাজনীতি সম্পর্কে তার এত বীতশ্রদ্ধ। ওই মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, জানছে, দেখছে, কল্পনা করতে পারবেন না। এখন তাহলে বলেন, আপনারা 86 নির্বাচনে জামাতকে নিয়ে গেলেন, প্রথম পার্লামেন্টকে অপবিত্র করলেন, সেই প্রসঙ্গে আপনি আসছেন না। আপনি মুক্তিযোদ্ধা, আপনার যেমন মুক্তিযোদ্ধাকে আপনি স্যালুট করেন, আমিও স্যালুট করি, কারণ আমার বাবা হচ্ছে মুক্তিযোদ্ধা। নিজের বন্দুক দিয়ে সরকারি চাকরি করে উনি মুক্তিযুদ্ধ করেছেন, এবং আমি স্যালুট করি। মুক্তিযোদ্ধার এই জামাত বলেন, অমুক বলেন, তমুক বলেন, এইসবের সাথে আমাদের কোনো সম্পর্ক কোনোদিনও হবে না। তারপর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সারা জীবন ওখানে মৌলবাদীদের সাথে আমার যুদ্ধ। আমি কত লাশ হাতে করে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছাইছি, কত গলা টিপে পুড়ায়, আবার জবাই করছে, আবার পুড়াইছে নতুন তপন, বিশ্বজিৎ, এদের লাশ আমাকে বাড়িতে যেয়ে নিতে হয়েছে। অর্থাৎ আমার সম্পর্কে স্পষ্ট স্বচ্ছ ধারণা আপনার এবং দেশবাসীর থাকা দরকার যে আমি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 15 কোটি জনগণের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার, সুশাসন, এইটার জন্য দল বুঝি না, মত বুঝি না, সরকার বলি না, বেসরকারি বুঝি না, এইটার জন্য সারা জীবন আমি লড়াই করব। এতে যদি শহীদ হতে হয় হব, লাশ হতে হয় হব, জীবন উৎসর্গ করতে হয় করব, বলি দিতে হয় দিব। এই ব্যাপারে একবারে আমি বদ্ধপরিকর। এইখান থেকে আমাকে কিন্তু কেউ সরাতে পারবে না। প্রশ্ন করতে চাই আপা, যেটি আপনি বলছেন যে শহীদ বলি সব ঠিক আছে, সেই জায়গা থেকে যদি বলি, তাহলে যখন আপনারই দল জামাতের সাথে একটি আতায়াত করা বলেন, সংগঠন করা বলেন, নেগোসিয়েশন বলেন করে, তখন আপনার মনের অবস্থা কি থাকে? আমি দেখেন স্পষ্ট, আমার আওয়ামী লীগ যেমন 86 সাল থেকে জামাতের সাথে জোট করে নির্বাচনে গেছে, তৎকালীন এরশাদের অধীনস্থ আমি আমার ব্যক্তিগত অভিনন্দন দিচ্ছি। আবার 91 সালের পর 94 এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেমন এক মঞ্চে এক ঘোষণায় জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একত্রিত হয়ে আন্দোলন করছে, করে তারা যেরকম থাকছে, আমার দল 2001 সালে জামাতের হচ্ছে 2টা মন্ত্রিত্ব দিয়ে যেটা থাকছে, রাষ্ট্রীয় নির্বাচনের যেটা হচ্ছে সমঝোতা বলেন, নির্বাচনী কলাকৌশল দিয়ে যেটা গেছে, আমি দৃঢ়তার সাথে বলতে চাই চাঁপাইনবাবগঞ্জে কোনো প্রকার জোট হয় নাই। ওখানে দাঁড়িপাল্লা নিয়ে জামাত ভোট করছে, ধানের শীষ নিয়ে আমরা ভোট করছি। দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে এই 20 বছর থেকে পরাজিত করছি, এবং ধানের শীষ জিতছে, আওয়ামী লীগ থার্ড হচ্ছে। তাহলে আমার বিশ্ববিদ্যালয় রাজনীতি, আমার জেলাওয়ারি যে আমার রাজনৈতিক প্রেক্ষাপট, এটা বুঝতে হবে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কোনো বিতর্ক চলবে না, কোনো বিকৃত ইতিহাসও চলবে না। যার যতটুকু যেখানে মূল্যায়ন আছে অন্তর পরিষ্কার করে সেটা প্রকাশ করতে হবে, তবেই তো ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাসটা জানবে। আমি আজকে বিএনপি ক্ষমতায় থাকলাম, যে আমার যেটা ইতিহাসটা আমি ইতিহাস তৈরি করলাম, কেটে ছিঁড়ে সংবিধান সংশোধন করলাম, এই করলাম সেই করলাম, ওটাই গিলাতে চাইলাম। আওয়ামী লীগের এই ভাষণ থেকে, ঘোষণা থেকে, 26শে মার্চের ঘোষণা থেকে সব কিছু মিলায় কেটে টেটে অমক করলাম, এইটা কোনো ইতিহাস না। প্রকৃত ইতিহাসটাই ভবিষ্যৎ প্রজন্মকে পৌঁছাতে হবে। এই মেসেজটা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি, আর উনি তো ফ্রিডম ফাইটার ছিলেন, এইটা এখানে মানুষের ঐক্যমত কোথায় আসবে? আপনি ইয়েস ভেরি গুডের ভোট করবেন, আমি আপনার সাথে ঐক্যমত করব না ভাই। আপনি রাতের বেলা কাটিং করবেন, দিনের বেলা কাউন্টিং করবেন, আমি ঐক্যমত করব না। আপনি রাতের বেলা ঘুমায় থাকবেন, সকালে দেখবেন আপনি এমপি হয়েছেন, আমি ঐক্যমত করব না। আমি ঐক্যমত সেই জায়গায় করব যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কোনো বন্ধু যদি থাকে, সেই বন্ধু যদি বিরোধিতা করে, সে আমার শত্রুতে রূপান্তরিত হবে। এই জিনিসটাতে আপনি ঐক্যমত, নিজের লেবাস ছেড়ে, দলের স্ট্যান্ড ছেড়ে, দলের সমালোচনা করে বেড়ে আসতে পারবেন কিনা সেটা আগে চিন্তা করেন। কিন্তু
ওই লেজুর ভিত্তিক কথাবার্তা বলে তো কোনো লাভ নাই। এস এম কিবরিয়ার কথা আপনি বলেছেন, এস এম কিবরিয়ার হত্যার বিচার কেন করছে না? বিএনপির আমলে যে মরবে সেটা বিএনপির ঘাড়ে দোষ চাপবে। আপনাদের সময় উদিচির বোমা হামলা হয়েছে, সিপিবির সম্মেলনে বোমা হামলা হয়ে মারা গেছে। এস এম কিবরিয়ার ছেলে এখনো বিচার চাচ্ছে তার বাবার। এতগুলা বিচার করলেন, এস এম কিবরিয়ার হত্যার বিচারটা কেন করলেন না? মানুষ তো বলে যে আপনারাই রকে দিয়ে মারাইছেন, মারাইটার একটা প্রেক্ষাপট তৈরি করছেন এবং বিএনপির সাথে ভেজালের একটা মুখামুখি করে দিচ্ছেন, দিয়ে বেনিফিট নিচ্ছেন। এস এম কিবরিয়া হত্যা বিচারে কোনো আমরা একটু আমাদের আপনারা ভাবতেছেন এইটার উত্তর কি? আমরা আমাদের সংসদের কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ইয়েস ভোট ভেরি গুড ভোট। উনি বলছিলেন আপনার কাছে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রজন্ম আসলে আপনাদের কাছে আমরা কি চাচ্ছি, আমরা কি পাচ্ছি, এই জায়গাটা যদি একটু বলেন। না আসলে প্রজন্মর কাছে কি আবার একটু রিপিট করেন? প্রশ্নটা ছিল যে পাপি আপা বলছিলেন যে আপনারা যে ইতিহাসের ধারক বাহক ইয়েস ভোট ভেরি গুড ভোট অথবা ভেরি গুড ভোট, এটা ওনার। আরেকটা হচ্ছে সেই জায়গায় যদি হয়, আমরা যেটা বলছিলাম ইতিহাসের ধারক বাহক বা ইতিহাসকে আপনারা প্রজন্মের কাছে তুলে দিতে চান, ভালো কিছু দিতে চান, তাহলে আসলে প্রজন্ম কি পাচ্ছে বা কোথায় রেখে যেতে চান আপনার প্রজন্মকে? না অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ তো রেখে যেতে চাই আমরা, যে বাংলাদেশের, এবং আমি বিশ্বাসও করি যে একটা সময় আসবে যখন সবাই একটি সত্যিকার ভাবে এগিয়ে যেতে পারবে। আপনি যদি একটু মাস্কটা খুলে বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো। জি দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন শ্রেষ্ঠ সংলাপ, শ্রেষ্ঠ সংলাপের মূলত আমাদের আলোচনার বিষয় থাকে সমসাময়িক রাজনীতি নিয়ে, যেখানে আমাদের সরকার দলীয় সাংসদ থাকেন এবং বিরোধী দলীয় সাংসদ বা সাবেক সাংসদরা থাকেন উপস্থিত, এবং আমরা মূল্যবান আলোচনা করে থাকি এবং জিস্ট বের করার চেষ্টা করি। এখান থেকে প্রজন্মের কাছে কিছু তুলে দিতে চাই। আলোচনার সার সংক্ষেপ দিয়ে আলোচনা করছিলেন আমাদের সংসদ সদস্য। ধন্যবাদ। আসলে ডিবেট কিন্তু ইজ অলওয়েজ গুড। উনি আমাকে ক্রিটিসাইজ করবে, আমি ওনাকে ক্রিটিসাইজ করব, এটা অবশ্যই যদি হজম করা যায় ইটস নাইস। অনেকে ডাইজেস্ট করার ক্ষমতাটা থাকে না। ওনার একটা জিনিসে আমি একটু জানতে চাচ্ছি, আমার জানার খুব ইচ্ছে। ওনারা বলেন প্রায় সময়, যেটা কিন্তু একটা সেটা হলো মাস্টার এই কারণে লাগাইছিলাম যে বাই চান্স কাশি টাশি লাগলে, সেটি হলো এই যে শাহেদ আলীর ব্যাপারে উনি বলেছেন, পার্লামেন্টের স্পিকার শাহেদ আলীর কথা উনি বোঝাতে চেয়েছেন। আমিও কিছু কিছু শুনেছি, আমি সম্পূর্ণ জিনিসটা জানি না। এটা কিন্তু একটা মিথ্যা ব্যাখ্যা মনে হয় দেয় এই বিষয়ে। উনি বোধহয় স্পিকার ছিলেন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির, এবং এটা কোনো কারণেই বোধহয় পরবর্তীতে উনি মারা যান নাকি, এটা ঘটনা আমি ডিটেলসটা জানি না সেজন্য। তবে আমার মনে হয় যেভাবে এটাকে বলা হয় সেটা বোধহয় সঠিক না, মনে হয়, আমি জানি না। কারণ উনি তো আমার থেকে ছোট, উনি জেনেছেন কোথেকে আমি জানি না, আর আমিও আফসাফস আমি ওইভাবে ঠিক মতন জানি না। তো জানার চেষ্টা করলে পারতাম, বাট আই ওয়াজ নেভার ইন্টারেস্টেড। ওই বিষয়টা আমি তখনকার হিসেবে মতো জানতাম না। আর খন্দকার মোশতাক বর্ণনের যে কথাগুলো উনি বলেছেন সঠিক। এটা তো বাংলাদেশের যে খন্দকার মোশতাক এত বড় একটা গাদ্দারি করবে, বেইমানি করবে, বঙ্গবন্ধু নিজেও হয়তো কোনো সময় বুঝতেন না বা উপলব্ধ, তাহলে তো তাকে অনেক দূরে হয়তো সরিয়ে রাখতেন। উনি বুঝতে পারেননি, জানতেন না, সেটা অবশ্যই একটা গাদ্দার। এবং উনি যে কথা বলছেন এটাও আমি শুনেছি, এবং এটা আমার মনে হয় উনি সঠিক বলেছেন। ইঞ্জিনিয়ার রশিদের কাছে বোধহয় খন্দকার মোশতাক ভোটে জিততে পারে নাই, এটাও আমিও শুনেছিলাম। এই কথাটা যথার্থ। আমি যেটা বলতে চাচ্ছি শোনেন, আমি একটা দিয়ে বলি, এই যে আমরা যে কথা বলছি, আমি যখন কমনওয়েলথ কনফারেন্সে গেলাম 15 সালে ইংল্যান্ডে, যাওয়ার পরে মার্গার হোর্স হচ্ছে অপোজিশন পার্টি, লেবার পার্টির মধ্যে সম্ভবত কোনো একটা স্ট্যান্ডিং কমিটি ছিল, বাট এমপি, মুদ্রা কথা হলো সে এমপি, তার নেতৃত্বে আমরা গেলাম একটা এলাকা, তার যে কনস্টিটুয়েন্সি ওটা ভিজিট করতে। যে প্রথমে কি দেখলাম যে উনি একটা চার্চে নিয়ে গেল আমাদেরকে। চার্চে বসে আছে বিভিন্ন পাবলিক, এই ধরেন এখানে বেশ 15-20 জন 30 জন, সেখানে বাঙালিও আছে। বাঙালিরা আবার আমাকে দেখে খুব খুশি হয়ে গেল। ওরা প্রথমে বুঝতে পারে নাই যে মার্গার হোর্সের সাথে আমি কি, আর 4 জন আফ্রিকান মেম্বার অফ পার্লামেন্ট ছিল সেখানে। মার্গার হোর্সকে ওদের সিস্টেমটা এরকম যে সানডে তো চার্চে তার জিজ্ঞেস করছে যে তুমি সিরিয়াতে কেন এই যে ব্রিটিশ সোলজারকে পাঠাচ্ছ, মানে দেওয়ার কোশ্চেনিং হার, এবং সে সেটার উত্তর দিচ্ছিল, মানে একটা এ টাইপের, মানে যত পারে ওই মেম্বার পার্লামেন্টকে ক্রিটিসাইজ করতে। সে কিন্তু ইন্টেরিয়ার মিনিস্টার এবং কী কী পদে অধিষ্ঠিত ছিল বিভিন্ন সময়। সে তো খুব সুন্দরভাবে জবাব দিয়ে গেল।
আজকে যে পাপি আপা যেটা বলছেন এখানে আমাদের বিরুদ্ধে, আমি মোটেই এটাতে মাইন্ড করছি না, বরঞ্চ আমি শুনতেছি খুব ভালোভাবে। ঠিক আছে, উনি বলুক। ক্রিটিসিজম যদি সত্য হয় তো সবাই দেখছে, তাই না? টেলিভিশন, আমি যে কথা প্রায়শই বলি, এই টেলিভিশনের যে সমস্ত দর্শক আছে প্রচুর লোকজন দেখে, ওনারটা তো আমরাও দেখি বিভিন্ন সময় বাড়িতে থাকলে, যখন উনি এই টক শোতে যায় সবাই আমরা শুনি। কেউ কেউ এত উদ্ভট কথাবার্তা বলে যে কথাগুলোর সময় মানুষ হাসে। সেই জন্য আমি বলি, দেখেন আমরা যে টেলিভিশনে, যে আমি রাত 10টার সময় এসেছি আপনার এখানে, এসে আমি একটা কথা বলছি, আমার কথাটার মধ্যে যদি বিন্দুমাত্র কোনো সত্যতা না থাকে তাহলে লোকজন হাসবে না, বলে এই বাটপাটটা কেন এই রাতে টেলিভিশনে বহর করছে। আমরা কিন্তু অনেক জিনিসগুলোকে মিসলিড করে দিই। এই জন্য জাতির সঙ্গে সেদিন আমরা হারুন ভাইকে আমরা ধরলাম না, আমরা না মানে উপস্থাপক সবাই মিলে, ওই হারুন ভাই বলছে যে মহিলাদের স্যালুট নেওয়ার ব্যাপারটা, উনি যে ব্যাখ্যা দিচ্ছিলেন যে ওই যে একটা জিনিস হলো যে স্ট্যান্ডিং কমিটি বক্তব্য বিষয়ক মন্ত্রণালয় বলেছে যে মহিলা ইউনো থাকলে সে স্যালুট নিতে পারবে না। এই যে স্ট্যান্ডিং যে রিপোর্টটা দিচ্ছে সেটার পক্ষে হারুন ভাই কথা বলছে। আমরা বললাম যে না, জানাজা এক জিনিস আর গাড়া বানার আর এক জিনিস। মহিলা তো দেশের প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, অন্যান্য মহিলারা সেক্রেটারি মহিলা, মুখ্য সচিবের পদমর্যাদায় মহিলা আছে, ইসের মানবাধিকার সংস্থার এখন যিনি চেয়ারম্যান তিনি মহিলা। জি, একজন ডিসিএসপি যদি স্যালুট দেয় বা নেয়, গাড়া বানার স্যালুট দেয়, এটা ডিফারেন্ট ইস্যু, ইটস নট রিলেটেড উইথ দি জানাজা। কারণ জানাজা হয় আগে হবে অথবা জানাজা পরে হয়, জানাজা পরে হলে আগে হবে। তো এটা পরবর্তী উনি হাসতে হাসতে জিনিসটা করলেন। তো সেরকম কিছু কিছু জিনিস ডিবেট হতেই পারে, আলোচনা সমালোচনা না হলে কিন্তু ইউ ক্যানট গেট দ্য নেতা ছিলেন। এবং আমি সেদিন জিজ্ঞাসা করছিলাম, বলছিল একজন বলছে হ্যাঁ আবার তখন ছাত্র নেতা ছিল কে? হারুন সাহেব। আমি চাস্তো ভাই। হ্যাঁ, চাস্তো ভাই অত লেখাপড়া জানে না। হ্যাঁ সেটাই, আমরা কথা বলছি। আমরা কিছু প্রশ্ন আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ছোট ছোট করে যদি উত্তরটা দেন। সেটা হচ্ছে করোনায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থান আছে বাংলাদেশ, আজকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি কি বলবেন? একদম 30 সেকেন্ড। না, আমরা তো অবশ্যই ভালো আছি, বাট তারপরও আমাদের সিচুয়েশন, মানুষজন মারা যাচ্ছে এবং আমার দক্ষিণ বাংলার অবস্থা খুব খারাপ। রাষ্ট্রের আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে, রাষ্ট্রের কোনো এখানে অবদান নাই। কারণ আমাদের মানুষ ঝড় বৃষ্টি রোদে প্রতিকূলতার সাথে যুদ্ধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাংলাদেশের মানুষের যেটা আছে পৃথিবীর অনেক দেশের মানুষেরই সেটা নাই। এবং নিম্ন আয়ের মানুষ, শ্রমিক, বিশেষ করে রিক্সা চালক, ভ্যানওয়ালা, মুচি, ডোম থেকে শুরু করে দিনমজুর যারা, এদের প্রোটেকশন ওই ভ্যাকসিনের চেয়েও বেশি শরীরে আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু তারপরেও সীমিত আকারে, ভৌগোলিক কারণে না, দেশের পরিশ্রম, মেধা, পেশাগত সবকিছু মিলাই টিলাই। এখন ব্যাপার হচ্ছে কি, যতটুকু আক্রান্ত হচ্ছে এইটুকু তো মানে কোনোভাবেই সঠিকভাবে দেওয়া যাচ্ছে না। আমার এক কলিগ মিজান ভাই অ্যাডভোকেট, ওনার বোন হসপিটালাইজড, 1 মাসে 25 লক্ষ টাকা অক্সিজেনের বিল দিচ্ছে। 25 লক্ষ টাকা শুধু অক্সিজেনের বিল। হাউ ইট ইজ পসিবল একটা ডেলিভারির জন্য? হাউ ইট ইজ পসিবল একটা রিক্সা চালকের জন্য? তো অক্সিজেনের বিল কেন 25 লক্ষ টাকা দেব? তো এখন তারপর ধরেন 20 সাল থেকে শুরু, প্রায় 1 বছর হয়ে গেল। তারপর একটা জিনিস আপনি অ্যাপ্রিশিয়েট করবেন যে পৃথিবীর বহু দেশ কিন্তু ভ্যাকসিন নিতে পারে না, আমরা অনেক আগে নিয়েছি। 15-16টা দেশের মধ্যে আমরা, অন্য দেশ প্রয়োজন বোধ করে নিচ্ছে না, তাদের গবেষণা এটা ওটা সেটা মিলে। সেকেন্ডে আরেকটি প্রশ্ন জানতে চাই, আমরা ছোট ছোট করে আমরা যাব। সেটি হচ্ছে যে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না, সরকার দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। আসলে কি ষড়যন্ত্রের গন্ধ আপনারা সরকার দল থেকে পাচ্ছেন, বা কেন বা এমন একটি মন্তব্য? এটা জিজ্ঞেস করার কোনো কিছু আছে? আপনি 8 সাল থেকে দেখেন, আমি অন্য কথায় যাচ্ছি না। আমরা যে 8 সালে যখন নির্বাচন হলো, কেয়ারটেকার পর 2 বছর তো কেয়ারটেকার ছিল, তাই তো? তখন 2 দলের নেত্রীকে জেলখানে রাখছিল। তবে জেলখান থেকে বেরিয়ে আসার পরে বিএনপিও ইলেকশনে গিয়েছে, আওয়ামী লীগ ইলেকশনে, অন্যান্য দলও গিয়েছে। যার পরে দি ডে আওয়ামী লীগ টেকেন ওভার দি পাওয়ার, ইলেকশনে জেতার পরে সেই 9 সাল থেকে শুরু করে অদ্যবধি তো কনস্পিরেসি চলছে। এই যে কিছুদিন আগে আপনার হেফাজতটা কি করলো, এবং প্রত্যেক ঘটনাগুলো দেখেন, এগুলো আল্লাহর রহমত বলে উই আর সেফ, এবং আল্লাহ সামারাদার জনতা শেখ হাসিনাকে সেভ করছেন। ওনার উপরে হামলা হয়নি 19 বার বা 20 বার, কতবার যেন হামলা হয়েছে ওনার উপরে, 19 কি 22, 21 গ্রেনেড থেকে শুরু করে। অতএব আল্লাহর রহমত ছাড়া এটা একটা মানুষকে সেভ, আল্লাহর রহমত ছাড়া এটা সেভ করা সম্ভব না। আপনার কাছে একটু জানতে চাই, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার একটা দূরবসন্ধি বলছে মির্জা ফখরুল, আসলে কোন ধরনের দূরবসন্ধির কথা আপনারা চিন্তা করছেন? আসলে আওয়ামী লীগ তো ধরেন 8-এর নির্বাচনের কথা যেটা বললেন,
8-এর নির্বাচনে তো সমঝোতার ভিত্তিতে মইনুল ফখরুদ্দিনের সাথে আওয়ামী লীগ সমঝোতা করে ক্ষমতায় গেছে, আমরা মেনে নিছি। তার কারণ হচ্ছে আমরা চাইছি আওয়ামী লীগ আসুক, হচ্ছে খারাপ সংগঠন আসুক, কিন্তু ওই অসাংবিধানিক সরকার আগে যাক। সেই ক্ষেত্রে আমরা নির্বাচনে গেছি, আমাদের একবার স্পষ্ট ক্লিয়ার, ক্ষমতারও দরকার নেই, অক্ষমতার দরকার নেই। কিন্তু এই যে আপনার নির্বাচন কমিশনের হাত বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখন ধরেন ভোট যদি কখনো হতে হয় তাহলে ভুয়া ভোট বলেন, কিংবা একজনের ভোট আর একজনের বলেন, তারপর ওই যে আপনার আজকাল কি ওই যে ইভিএম, আগে মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখছিলাম যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ভোট দিব ধানে পড়বে নৌকায়। এখন এই ইভিএম হচ্ছে সেটা, ভোট দিব ধানে পড়বে নৌকায়, এমন ভিতরে সেটিং মেটিং সমস্ত কিছু। তো এইখানে ওই যা লঙ্কা তাই রাবণ, মুদ্রার এপিট আর ওপিট, নির্বাচন কমিশনও যা, আর হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাই। এখন নির্বাচন কমিশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটু টানাপোড়েন চলতে পারে। অবৈধ নির্বাচনের অংশীদার হিসেবে নির্বাচন কমিশন আজ্ঞাবহ হিসেবে নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, ওই প্রতিষ্ঠার জায়গা থেকে একটু সরে আসতে পারে। তো এই আজ্ঞাবহতা সরে আসাটা হয়তো নির্বাচন কমিশন চাচ্ছে না। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্বাচন কমিশন তো ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, আজ্ঞাবহর জায়গাতে আজ্ঞাবহ আসবে। আপনি আম গাছে আমই চাষ পাবেন, আর আপনি তেঁতুল গাছে আপনি তেঁতুলই পাবেন। তো এই যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন আজ্ঞাবহই আপনি পাবেন, এর বাইরে তো আপনি আর কোনো কিছু পাবেন না। আর এসপি সাহেবরা তো জেলা আওয়ামী লীগের সভাপতির মতো জেলাতে দায়িত্ব পালন করেন, এখানে জেলা আওয়ামী লীগেরও দরকার নাই, ছাত্রলীগ যুবলীগেরও কোনো দরকার নাই। ওনারাই হুজুর, ওনারাই ইয়েস নো ভেরি গুড, কোথায় কোন এমপি হবে, কাকে কোন পোস্ট হবে, ওনাদের ওই পুলিশি রিপোর্টের উপরই সরকার সেটা বাস্তবায়ন করে। তবে এখানে একটা লজ্জার ব্যাপার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি ওসিকে নিয়ে যেখানে বিতর্ক আছে, আর সেইখানে আবার নতুন করে দায়িত্ব দিয়ে খাপে খাপ মিলে গেল। তো এই জন্য এইটা যাহা লঙ্কা তাহাই রাবণ। আচ্ছা, আরেকটি কদু, এই যে 7 জেলায় লকডাউন চললো এবং এই 7 জেলায় লকডাউন দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের মির্জা ফখরুল বলছে লকডাউন কোথায়? আসলে লকডাউনের কি হলে তাহলে লকডাউন হতে পারে? আসলে লকডাউন বলতে যেটা বুঝায় এই করোনা, উনি বলো কোন এরিয়া দিয়ে না, ওনার এরিয়া লকডাউন হচ্ছে কেন এটা উনি বলুক। কারফিউ টাইপের লকডাউন চাচ্ছে। কারফিউ টাইপের লকডাউন হলো কি যে একটা সিস্টেম, ধরেন এই যে রাত 10টার পরে কেউ চলিবেন না, আবার সকাল থেকে সুন্দর করে আপনি জার্ম বহন করুন এবং সংক্রমিত হন, সংক্রমিত করুন, সংক্রমণ করে রাত্রেবেলা আপনি আক্রান্ত হয়ে যে ঘুমাইয়া যান, সকালে উঠিয়ে আপনি রাজশাহী মেডিকেলে ভর্তি হন, অক্সিজেন আপনি পাচ্ছেন না, মৃত্যুর মুখে ঢলিত পড়ে যাচ্ছেন, পতিত হচ্ছেন। 32 জন আক্রান্ত খুলনাতে, যশোরে আক্রান্ত হচ্ছে, মারা গেছে 32 জন। সিরিয়াসলি এফেক্টেড ছিল ওনার এই হ্যাঁ, বর্ডার এলাকা, সীমান্ত এলাকা। ডিসির সিদ্ধান্ত লকডাউন দিয়ে লোকজন মানছে। চাঁপাইনবাবগঞ্জ মাচ বেটার, এটা দৃষ্টান্ত। কালকে টেলিভিশন টক শোতে বলছিল যে চাঁপাইনবাবগঞ্জ এখন হলো একটা দৃষ্টান্ত তারা সৃষ্টি করেছে। সাতক্ষীরাতে আমরা লকডাউন দিচ্ছি, আজকে বোধহয় 3 সপ্তাহ চলছে, আমরা খুব একটা সাকসেস হতে পারিনি, বাট আশা করছি আরো 1 সপ্তাহ গেলে হয়তো আমরা ভালো করব। কারফিউ টাইপের লকডাউন দিতে হবে। আমি যদি গরিব লোককে খাবার দেখ 3 বেলার, 2 মাস খাওয়াক না সরকার। আমার দেশের 50 ভাগ লোককে 2 মাসের খাবার দিক, এক একটা বাড়িতে 1 বস্তা করে চাল দিয়ে দিক। মানুষের ওই সিদ্ধ চাল খেয়ে রোগের হাত থেকে বেঁচে অক্সিজেনের জন্য আহাজারি। আলটিমেটলি আপনি যাই বলেন, সরকারি গোমরটা তো ফাঁক হয়ে যাবে যখন অক্সিজেন 100 জনের বেশি, 200 জন আপনি গোটা ঢাকা শহরে সিট দিতে পাচ্ছেন না। অক্সিজেন দেওয়ার জন্য 25 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা বিল আসছে। নবাবগঞ্জের লোককে রাজশাহী মেডিকেল আসতে হচ্ছে, 10টার বেশি আইসিইউ নাই। আপনি কি করবেন? আপনার হাড়ির গোমরটা তো ফাঁক হবে, বক্তৃতা যে মিথ্যা আস্ফালন, এগুলো প্রমাণ হয়ে যাবে। একটু বলি প্লিজ, সেটা হলো সব দায়িত্ব তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম 2 মিনিটে। সব দায়িত্ব সরকারের না, তবে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অতি জরুরি জনস্বাস্থ্য রক্ষার জন্য সরকারের যে ম্যাটেরিয়ালস আছে তাকে তড়িৎ গতিতে মাঠে ছাপায় পড়া দরকার। মাঠে ঝাপানো আমরা একটু শুনতে চাই 2 মিনিটে। কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন, তা তো বটেই। এবং এখানে আমাদের দেশ, ডেভেলপড নেশন কুড নট ফেস দি প্রবলেম। আমেরিকার মতন দেশ হিমশিম খেয়ে গিয়েছে, ওরা এখন 100%, ব্রিটিশরা 100% দিয়েছে বলে, অথবা মোর দেন 60%। আমেরিকা বোধহয় বিভিন্ন জায়গায় ওরকম 100% কাছে গিয়েছে বলে কিন্তু ওরা এখন এই প্রবলেমটা কম ফেস করছে। আমরা প্রথম কী করলাম, এটার বিরুদ্ধে কথা বলা শুরু করলো বিএনপির ফখরুল ইসলাম থেকে শুরু করে সবাই, যে ওটা নীল, ওটার মধ্যে কী আছে, অমুক সমুক, অনেক কথাবার্তা, অনেকে নেয়নি। এখন কিন্তু তারা বলছে নেওয়াটা উচিত ছিল। আমি 2টা ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আমার করোনা হয়েছে, কিন্তু এখন কথা হচ্ছে যে কিছু জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখানে আমাদের মতন একটি দেশে যেভাবে আমরা করোনাটা মোকাবেলা করেছি, আর এর কোনো ট্রিটমেন্ট নেই, টু বি ভেরি অনেস্ট। পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত বের করতে পারে নাই তো।
কেউ তো বলতে এটা পারে না, অন্ধকারে কোপ মারা, এটা যদি না, ওই লাইগা যে যায়। যেমন ওই যে না যদি লেগেছে না, এটা তো আমাদের ওই তো এটা দিলাম, ওটা না, না, দিলাম, যে যেটা লাইগা না, না, যায়। ডেঙ্গুর সময় আপনার ওরাডাক্সনটাকে আব্দুল্লাহ সাহেব কিন্তু ইনভেন্ট করছিল, ওরাডাক্সন দিয়ে স্লাইনের মধ্যে দিয়ে এটাকে মানুষকে সেভ করেছে, আল্লাহর রহমত। আর জিম্যাক্স দিচ্ছে এখন। এটাও করছে সেভাবে যে ওই আপনার ব্লাড যাতে ক্লট না হয়, তাতে নাভিতে ইনজেকশন দিয়ে অন্যান্য ওষুধে, যেমন ভুলে গেলাম, যেটা মাসে মাসে করে ডাক্তার একটা করে খায়, আমিও খাই, এটাতে আপনি প্রোটেক্টেড ভাই থাকবেন। শুনেন, ট্রাম্প একটা পাগল, ও নিজে মাস্ক পরেনি ক্ষমতা থাকতে, ও কাউকে হচ্ছে ভ্যাকসিন দিতে ইন্টারেস্টেড করেনি, ও এখন ক্ষমতাচ্যুত হয়ে করছে কি, যত রকম ভ্যাকসিন আছে ওর বডিতে প্রত্যেকটাই ও নিচ্ছে। ওর এখন আমরা protected দরকার। একদম অনুষ্ঠানের শেষ আর পর্যায়ে আমেরিকার লাইফ লিভিং, বাংলাদেশের লাইফ লিভিং রক্ষণশীলতা আছে তো আমাদের। করতে আমরা চাই। ইচ্ছা করলে বুকে জড়াই ধরি না, আমরা কিস খাই না, আমরা ড্রিঙ্ক করি না, এই সমস্ত যে সামাজিক আমাদের যে দূরত্বটা আছে, এইটাও কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচার অনেকটা কিন্তু বাঁচে, হ্যাঁ। মানে অনেকাংশে একটা উপায়। অর্থাৎ সামাজিক ডিসটেন্স আমরা অনেকটা মেনে চলি। আমরা সামাজিক অনুষ্ঠানের ডিস্টেন্স, শারীরিক দূরত্ব যেটা। শারীরিক দূরত্ব, আর আমরা ওরা তো কোনো অনুষ্ঠানের শারীরিক একদম দূরত্ব নাই। একদম শেষ পর্যায়ে আপনি আপনার এলাকার জনগণের জন্য বা আপনি যে অঞ্চলের থেকে নির্বাচিত করে থাকেন বা আপনার দলের জন্য যদি কিছু বলতে চান, শেষ 2 মিনিটে দর্শক উদ্দেশ্যে। আমার দল, দেশ, দল বলেন, এলাকা বলেন, আমি গোটা বাংলাদেশকে আমি আমার দেশ মনে করি, 15 কোটি লোককে আমি আমার নিজের মানুষ মনে করি, এবং 15 কোটি মানুষের মুক্তির দরকার, 15 কোটি মানুষের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার, এবং এই যান জীবন, এই যুদ্ধ, রাষ্ট্রীয় ক্ষমতাটা মনে হচ্ছে একটা বাপদাদার তালুক, এই তালুক একবার রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে গুলি বন্দুক সমস্ত কিছু প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে হবে, এই মানসিকতা 71 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ অন্তত এই 72 বছর পূর্তি উপলক্ষে এইটা প্রত্যাহার করুক, প্রত্যাহার করে সত্যিকার অর্থে প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত স্বাদ প্রজন্মকে পৌঁছাতে হবে। এই সরকারের আমলে যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, এগুলো সমস্ত বাতিল করে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করে দৃষ্টান্তমূলক শাস্তি ওদেরকে দিতে হবে। শুধু সাময়িক বরখাস্ত ওএসডি এইটা করলে কিন্তু চলবে না। আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রকৃত সত্য, প্রকৃত তথ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। এবং বাংলাদেশ সব সময় গণতন্ত্র বলেন, নির্বাচন বলেন, রাষ্ট্রীয় ভূখণ্ড বলেন, শঙ্কামুক্ত অবস্থায় মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এই মুক্তিযুদ্ধ রাখতে হবে, থাকতে হবে, স্পেস তৈরি করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ আপা। আপনি যদি আপনার এলাকার জনগণের কাছে, আপনি আমার একটি প্রোগ্রাম বলেছিলেন যে আপনি আসলে মেম্বার অফ পার্লামেন্ট না, আপনি জনগণের দাস হতে চান, জনগণের কর্মী হতে চান, জনগণের কাজ করতে চান, সেবক হতে আমি চান। সরাসরি বলি জনগণের চাকরগিরি করতে চাই। জি, আসলে সেই জায়গা থেকে 2 মিনিটে শেষ করতে কতটুকু করতে পেরেছেন? আপনার প্রশ্ন আমি বলি যে উনি লাস্ট কথাটা ভালো বলেছেন পাপি আপা। আর আমি যেটা বলতে চাই, বর্তমান প্রেক্ষাপটে আমার সাতক্ষীরার টোটাল জেলার অবস্থা করোনায় খুবই খারাপ। আমি সবার সুস্থতা কামনা করছি, যে সমস্ত যারা আক্রান্ত হয়েছে করোনায়, এবং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আমার এলাকাবাসীর উদ্দেশ্যে, যে সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলুক, এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে আরও মানুষ করোনা আক্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। অক্সিজেনের কথাটা উনি বলেছেন, আসলে শর্টেজ অফ অক্সিজেন সৃষ্টি হয়েছে, এবং শুধু আমাদের দেশে না, পৃথিবীর বহু দেশে অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা গিয়েছে। আমি চাই যে তো সচেতনতার সাথে আমরা চলাফেরা করি, এবং আমি আমার সাতক্ষীরা যাতে করোনামুক্ত, এটা আল্লাহর কাছে সবসময় আরাধনা করি, আজও করছি আপনার মাধ্যমে। আর পরিশেষে আমরা একটি অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমি সবসময় দেখি। মৃত্যুর আগে যেন আমি দেখে যেতে পারি একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের হাওয়া বাতাসে এদেশের চেতনার, স্বাধীনতার চেতনার মানুষরা দেশের হাল ধরে থাকবে, এটাই কামনা করি। এবং জাতির জন্য বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের, যারা এদেশের জন্য জীবন দিয়েছে, এবং যে সমস্ত মায়েরা বোনেরা তাদের কিছু দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাপি আপাকে অনেক ধন্যবাদ। ওনার কথা শুনতাম, আজকে ওনার সাথে বসে টকশো করলাম, এবং ওনাকে আমি আহ্বান জানাই যে উনি ক্রিটিসাইজ করুক, আস্তে আস্তে স্লোলি বলুক, হড়োতাড়া না করে স্লোলি বলুক, এবং জেনুইন কথাগুলো বলুক। আই উইল অ্যাপ্রিসিয়েট হার, এবং আমি করি তাদের কথাবার্তা, যেটা গ্রহণ করা সেটা অবশ্যই গ্রহণ করতে হবে সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সিটি টিভিতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আমাদের আলোচনা বিষয়। আমরা শ্রেষ্ঠ সংলাপে আসলে আলোচনা করলাম এবং আমরা দুইজন আলোচকের মূল্যবান কিছু আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেখানে একটি কথা কিন্তু দুইজন আলোচকই বলেছেন, সেটি হচ্ছে যে প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা অত্যাবশ্যকীয়। অর্থাৎ যেখানে আমরা সুন্দর বাংলাদেশ পাবো, যেখানে থাকবে না হানাহানি, যেখানে থাকবে না মারামারি। আমরা রাজনৈতিক মেরুকরণ থাকতে পারে, রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, সেটি যেন সংঘাতের রূপ না নেয়। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন এবং করোনা থেকে নিজেকে সেভ রাখবেন। আল্লাহ হাফেজ।